ডায়েরি। আজ হারানো ডায়েরির পাতা থেকে আপনাদের জন্য থাকছে হিমবন দত্তের কলমে একটা হাড় হিম করা ভূতের গল্প, নরকের আগুন। অনুরোধ রইল আরও পরিষ্কার শব্দ গ্রহণের জন্য সকলে হেডফোন সংযোগে পুরো গল্পটি শুনবেন। শুরু হচ্ছে নরকের আগুন। কোথায় স্বর্গ আর কোথায় নরক, আর সেখানে কি হয়, এটা ভাবতে ভাবতেই আমাদের গোটা জীবন কেটে যায়। কিন্তু আমরা বুঝে উঠতে পারি না স্বর্গ এখানেই আছে। আমাদের পারিপার্শ্বিক প্রকৃতি, তার সৌন্দর্য, চারপাশের মানুষ, পশু পাখি, এই সবই আসলে স্বর্গ। এই গ্রামের রাস্তা, প্রকৃতি, পাখিদের মন ভালো করে দেওয়া কোলাহল, অসাধারণ সুন্দর প্রকৃতি, এই সবই স্বর্গের চেয়ে কম কি? কিন্তু নরক, সেটাও কি তাহলে এইভাবেই কোথাও? হঠাৎ জোরালো শব্দে ব্রেক কষে দাঁড়িয়ে গেল গাড়িটা, আর তার সাথেই ছেদ পড়ল আমার চিন্তায়। প্রায় 25 বছর পর গ্রামে ফিরছি বলা ভুল, দিন সাতেকের জন্য ছুটি কাটাতে এসেছি। শহরে ধুলো, বালি, পলিউশন, অফিসের কাজের চাপের দম বন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে একটু খোলা বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য। আমি সবসময় নিজের কাজের প্রতি প্রচণ্ড দায়িত্ববান থাকার চেষ্টা করেছি, তাই অফিসে একের পর এক কাজ চাপিয়ে দেওয়া হয় আমার ওপর। আমরা যখন এই গ্রাম থেকে চলে যাই তখন আমার বয়স মাত্র 5, তাই ছোটবেলার কথা যেটুকু মনে আছে সেটা খুবই কম। তবে এই 25 বছরে শহরের যতটা পরিবর্তন হয়েছে সেই তুলনায় গ্রামের পরিবর্তন নিতান্তই নগণ্য, চোখে পড়ার মতো। যেটুকু হয়েছে সেটা হলো এই পাকা রাস্তা আর ইলেকট্রিক পোস্ট। ড্রাইভারকে জিজ্ঞেস করে বুঝলুম টায়ারটা গেছে, চেঞ্জ করতে আরও প্রায় 20-25 মিনিট লাগবে। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরিয়ে বড় রাস্তা থেকে নেমে একটু হাঁটতে লাগলাম। চারদিকটা কেমন অস্বাভাবিক রকমের নিস্তব্ধ, কোনো মানুষের অস্তিত্ব নেই সেটাই বলা বাহুল্য। এমনকি কোনো কুকুর বেড়ালও চোখে পড়ছে না। ড্রাইভারকে চেঁচিয়ে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ? আর 10 মিনিট লাগবে, উত্তরে জানালো সে। আমি মোবাইল বের করে কয়েকটা ছবি তুলতে লাগলাম এই অপরূপ মনোরম সুন্দর প্রকৃতির। পরন্ত বিকেলের লালচে আভা গায়ে মেখে সূর্যাস্ত দেখতে দেখতে হঠাৎ মনে পড়ল ছোটবেলার একটা কথা। গ্রামের প্রায় শেষ প্রান্তে একটা ভুতুড়ে পুরনো পোড়ো বাড়ি ছিল। ওই বাড়ির কয়েক মাইলের মধ্যে কোনো জনবসতি ছিল না। কেউ কোনোদিন ওই বাড়িতে বা তার ত্রিসীমানায় যেত না, যেতে ভয় পেত। কেন ভয় পেত সেটা এখন আর মনে নেই, তবে আমাদের থেকে বয়সে বড় ডান পিটে দাদাদেরও ওদিকে যাওয়া কঠোরভাবে বারণ ছিল। হঠাৎই মনে পড়ল সেই বাড়িটার কথা। এখনো কি আছে সেটা? গ্রামের লোকজন কি এখনো ওদিকটা এড়িয়ে যায়? সবেমাত্র সন্ধ্যা নামছে, গাড়ি স্টার্ট নিয়ে এগোতে থাকলো আমার গন্তব্যের দিকে, কিংবা বলা ভালো অদৃষ্টের স্থির করে দেওয়া পথের দিকে। গ্রামের অন্ধকার নামে হঠাৎই ঝুপ করে। আমাদের তখনও প্রায় 1 ঘন্টারও বেশি সময়ের পথ বাকি ছিল। মোটামুটি আন্দাজ করে গাড়ি থেকে বাঁদিকে তাকালাম। চাঁদের আলোতে ভেসে যাওয়া ফাঁকা দুদু প্রান্তর পেরিয়ে অনেকটা দূরে চোখে পড়ল সেই পোড়ো বাড়িটা। এখনো সেই একই রকম রহস্যময়, অলৌকিক, কেমন যেন একটা তাচ্ছিল্য ভরা চাহনি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। রোগ চেপে গেল মাথায়। এখন আমি 30 বছরের পরিণত যুবক, আমাকে জানতেই হবে কি আছে ওখানে, যার জন্য কেউ ওখানে যাওয়ার সাহস করে না। বড় রাস্তা ছেড়ে নেমে গাড়ি ছুটতে থাকলো সেই ফাঁকা ধান জমি, খোলা প্রান্তরের মধ্যে দিয়ে গ্রামের শেষ প্রান্তে সম্পূর্ণ ব্রাত্য হয়ে পড়ে থাকা সেই অজানা অচেনা মায়াবী বাড়িটার উদ্দেশ্যে।
সাহেব, এখানে অন্ধকারে ঢোকা রিস্কি হয়ে যাবে না তো? আমি বললাম, আরে চলো, মোবাইলের টর্চ আছে, কোনো ভয় নেই। আর চোর ডাকাত থাকলেও কিছু পাবে না নেওয়ার মতো। যদি সাপ খোপ কিছু থাকে? বলল ও ড্রাইভার যোগিন্দর। আমি একটু বিরক্ত হয়ে বললাম, মোবাইলে বিন বাজানোর মিউজিক আছে, চালিয়ে দেব। তারপর দুজন মিলে বসে নাগিন ডান্স দেখব। এবার চলো। ভিতরে ঢুকে যতটা বুঝতে পারলাম, একটা বিশাল অট্টালিকার থেকে কিছু কম নয় এই পুরো বাড়িটা। একটা বড় হল ঘর মতো, লম্বা ভাঙাছোড়া কাঠের সিঁড়ি উঠে গেছে ওপরের দিকে। দুদিকে দুসারি খড় আছে মনে হলো। মোবাইলের টর্চ জেলে প্রায় 5 মিনিট চলার পর কিছুক্ষণ চুপচাপ দাঁড়ালাম। তারপর গর্বের সাথে বললাম, ছোটবেলা থেকে সবাইকে দেখতাম এই বাড়িটাতে আসতে ভয় পেত, কেউ এই ত্রিসীমানায় আসতেও ভয় পেত। আর আজ দেখো, আমি এই সূর্যাস্তের পর অন্ধকারে একদম একা দাঁড়িয়ে আছি। লোকজন কোনো কারণ ছাড়াই কেন ভয় পায় ভাবো যোগিন্দরদা। যোগিন্দরদা, যোগিন্দরদা, যোগিন্দরদা। আমার গলার শব্দ ফাঁকা বাড়িতে প্রতিধ্বনি হয়ে ফিরে এলো। আমার পাশে, সামনে বা পিছনে কোথাও যোগিন্দরদার কোনো অস্তিত্ব নেই। প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে বেরিয়ে আসতে গিয়ে কোনো কিছুতে পা আটকালো, আর আমি ঘরের মেঝের মধ্যে পড়ে গেলাম। হাতের মোবাইলটা ছিটকে কিছুটা দূরে পড়ে আলোটা নিভে গেল। আর ঠিক তখনই দেখতে পেলাম, যেখানে পড়ে গেছি ঠিক তার পাশেই কাঠের মেঝের ফাঁক দিয়ে কিছুটা আলো দেখা যাচ্ছে। কাঠের আলগা তক্তা একটু চাপ দিতেই খুলে গেল, আর সেখানে আবিষ্কার করলাম নিচে নেমে যাওয়ার গোপন একটি রাস্তা। মন্ত্রমুগ্ধের মতো চলতে থাকলাম আলোর উৎস লক্ষ্য করে। যত এগোচ্ছি ততই গরমটা বেড়ে চলেছে, আর আমার গতিপথ বরাবর লেগে রয়েছে টাটকা রক্তের রেখা, ঠিক যেন সবেমাত্র বড়শিতে গেঁথে কাউকে মেঝের উপর দিয়ে ঘষে টানতে টানতে নিয়ে যাওয়া হয়েছে। কতক্ষণ হাঁটছিলাম আমি জানি না। হঠাৎ গরমের তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়লাম, আর যা দেখলাম তাতে আমার শির দ্বারা বেয়ে একটা শিহরণ খেলে গেল। আমার থেকে কিছুটা দূরে আমার দিকে পিছন করে বসে আছে এক মুন্ডিত মস্তক সাধু, আর তার সামনে জ্বলছে বিশাল লেলিহান আগুনের শিখা। সে শিখা কত দূর বিস্তৃত তা আমি জানি না। তার কিছুটা পাশে দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর দানব আকৃতির জীব, যার হাতে ধরা আছে একটা বিশাল আকৃতির খড়গ, আর তার ঠিক পায়ের সামনে পড়ে আছে যোগিন্দরের নিষ্প্রাণ দেহ। সেই মুন্ডিত মস্তক সাধু কিছু দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করতে করতে একটা ধারালো চকচকে ছুরি বের করে নিজের হাতের কিছুটা অংশ কেটে ফেলল। তারপর হাত থেকে চুইয়ে পড়া রক্ত সেই লেলিহান শিকার উদ্দেশ্যে অর্পণ করে আমার দিকে ঘুরে তাকালো। আগুনের শিকা রক্তের স্বাদ পেয়ে দ্বিগুণ ভয়ঙ্কর রূপ ধারণ করলো। এই অলৌকিক ক্রিয়াকলাপের ফলস্বরূপ সেই লেলিহান শিখার তীব্র ঝলসানিতে চোখ ঢাকা দিতে দিতে দেখতে পেলাম সেই সাধুর বীভৎস রূপ। মুখের বেশিরভাগ অংশ গরমে গলে গিয়ে খুবলে খুবলে পড়ে প্রায় কঙ্কাল বেরিয়ে আসার উপক্রম। আমার দিকে ধীর পায়ে গিয়ে সে বলল, নরকের অগ্নিকুণ্ডে স্বাগত। এই আগুনের তেজ সহ্য করার ক্ষমতা শয়তান ছাড়ার কারণ নেই, আর তুই এখনো এই আগুনের সামনে জীবিত দাঁড়িয়ে আছিস। আজ থেকে তোর আনা প্রসাদে তাণ্ডব হবে নারকীয় তাণ্ডব, নারকীয় তাণ্ডব। অট্ট হাসিতে ফেটে পড়তে পড়তে আমার কপালে রক্তের একটা তিলক এঁকে দিল, আর সেই ভয়ঙ্কর দানবের দিকে ফিরে কিছু একটা ইশারা করলো। সেই ভয়ঙ্কর দানবাকৃতি জীবটির হাতে ধরা খড়গটা সজোরে নেমে গেল যোগিন্দরের শরীর লক্ষ্য করে।
কাটা মাথাটা গড়িয়ে এসে ঠেকলো আমার পায়ে। আর আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। এই ঘটনার পর প্রায় 2 বছর কেটে গেছে। পরের দিন সকালে আমাকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গিয়েছিল ওই পোড়ো বাড়ির বাইরে। যোগিন্দরকে এই ঘটনার পর আর কোনো দিন খুঁজে পাওয়া যায়নি। আমিও আর শহরে ফিরে যাইনি। গ্রামের এই স্বর্গের মতন অপরূপ সুন্দর পরিবেশেই থেকে গিয়েছি। শুধু মাঝে মাঝে রাত্রে একজন করে গ্রামবাসীকে ছলে বলে কৌশলে নিয়ে যাই সেই পুরো বাড়িটায়, আর তাদেরকে যোগিন্দরের মতন সমর্পণ হতে হয় নরকের আগুনে। আমার উপর যে প্রসাদ নিয়ে যাওয়ার ভার দেওয়া আছে, আর আমি প্রচণ্ড দায়িত্ববান। এতক্ষণ শুনছিলেন নরকের আগুন। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন কোনো গল্প শোনার ইচ্ছে থাকলে আমাদের কমেন্ট করে জানাবেন অবশ্যই। আরও এরকম গল্প শুনতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।